হচ্ছে বাইরে আর ইন মানে হচ্ছে ভেতরে। বাইরে ভেতরে কি স্যার না এক্স সিটু হচ্ছে বাইরে, অর্থাৎ তাহলে যে জীবকে আমি সংরক্ষণ করব তার নিজস্ব পরিবেশের বাইরে রেখে যখন তাকে আমরা সংরক্ষণ করব। আর ইন সিটু ইন মানে হচ্ছে ভেতরে, অর্থাৎ তার নিজস্ব পরিবেশে রেখে যখন আমরা তাকে সংরক্ষণ করব। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিমিয়াম বায়োলজিওয়ালা। প্রিমিয়াম বায়োলজিওয়ালায় তোমাদের দেখে এএনএম বা জিএনএম এর ক্ষেত্রে, অর্থাৎ যারা নার্সিং এক্সাম দিবে তাদের ক্ষেত্রে দেখো মক টেস্টের নিয়ে চলে এসেছি। অর্থাৎ এই মক টেস্টে আমরা কি করব, এক্সপ্লেন উইথ এমসিকিউ, অর্থাৎ আমরা এমসিকিউ এর সঙ্গে কি হচ্ছে এক্সপ্লেন করব। তোমাদের হাতে মাত্র আর 1 মাস সময় আছে। এখন তোমাদের প্রিপারেশন পুরোপুরি কমপ্লিট। এখন শুধুমাত্র সময় দেখে নেওয়ার যে তোমাদের প্রিপারেশনটা কতখানি সাকসেসফুল হয়েছে, অর্থাৎ তোমরা এমসিকিউ গুলো অ্যাটেন্ড করতে পারছো কিনা। এই জন্য এমসিকিউ গুলো অ্যাটেন্ড করবে তার একটা নির্দিষ্ট প্রসেস আছে। আমরা থরলি কিন্তু এমসিকিউ গুলো প্র্যাকটিস করলে হবে না। অর্থাৎ আমরা একটা কোশ্চেন বা এমসিকিউ নিব, সেখান থেকে ওই রিলেটেড যা যা কোশ্চেন গুলো আসে বা ওই টপিক থেকে যা যা কোশ্চেন গুলো আসে আমরা একটা কোশ্চেনের মধ্যে দেখে নিব। অর্থাৎ একটা কোশ্চেনকে ব্যাখ্যা করার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের কোশ্চেন গুলো দেখে নিব। ওইভাবে আমরা এই চ্যানেলে তোমাদের জন্য কি হচ্ছে 1 মাস ধরে কি হচ্ছে বিভিন্ন ধরনের এমসিকিউ কোশ্চেন গুলো আমরা নিয়ে আসবো। যতদিন না তোমাদের এক্সাম হচ্ছে ততদিন আমরা এই ধরনের এমসিকিউ উইথ এক্সপ্লানেশন, প্রথম এই চ্যানেলে তোমাদের কি হচ্ছে এক্সপ্লানেশনের সঙ্গে আমরা এমসিকিউ গুলো আলোচনা করব। তাই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা নতুন আছো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো না লাগে তোমরা ডিসলাইক করে কমেন্টে জানিয়ে তোমরা চ্যানেল থেকে চলে যেতে পারো। ঠিক আছে, আমরা দেখে নিই কি কি কোশ্চেন গুলো আমরা এক্সপ্লেনের সঙ্গে ব্যাখ্যা করেছি। ঠিক আছে, চলো দেখে নিই কোশ্চেন গুলো। ফার্স্ট কোশ্চেন চলে এসেছি। ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো না, এক্সিটু সংরক্ষণের উদাহরণ হলো। তাহলে এক্সিটু সংরক্ষণ যেটা তার উদাহরণ বলেছে। তাহলে ফার্স্ট আমি দেখে নিই এক্সিটু সংরক্ষণ বা এক্সিটু কনজারভেশন যে বলছে সেটা কি জিনিসটা বলছে। দেখো এক্স মানে হচ্ছে আমরা বলতে পারবো এক্স মানে কি হচ্ছে বাইরে, আর ইন মানে হচ্ছে ভেতরে। বাইরে ভেতরে কি স্যার না এক্স সিটু মানে হচ্ছে বাইরে, অর্থাৎ তাহলে যে জীবকে আমি সংরক্ষণ করব তার নিজস্ব পরিবেশের বাইরে রেখে যখন তাকে আমরা সংরক্ষণ করব। আর ইন সিটু ইন মানে হচ্ছে ভেতরে, অর্থাৎ তার নিজস্ব পরিবেশে রেখে যখন আমরা তাকে সংরক্ষণ করব তখন তাকে আমরা বলছি ইন সিটু কনজারভেশন। আর যখন আমরা নিজস্ব পরিবেশের বাইরে নিয়ে এসে আমরা তাকে সংরক্ষণ করব তখন তাকে আমরা বলছি এক্স সিটু কনজারভেশন। ওকে, তাহলে এখানে দেখো বলেছে যে একটা এক্স সিটু কনজারভেশনের কি হচ্ছে উদাহরণ দিতে বলেছে। তাহলে এখানে দেখো বলেছে জাতীয় উদ্যান বলেছে, সংরক্ষিত বন বলেছে, বীজ ব্যাংক বলেছে, আর কি বলেছে না অভয়ারণ্য বলেছে। দেখো জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক এটা কি হচ্ছে নিজস্ব পরিবেশে রেখে সংরক্ষণ করা হয়। তাহলে সংরক্ষিত বন বা যাকে আমরা রিজার্ভ ফরেস্ট বলি, মানে বিভিন্ন যে বিলুপ্ত প্রায় উদ্ভিদ বা প্রাণীদের যেখানে আমরা সংরক্ষিত করে রেখে তাদের নিজস্ব পরিবেশে রেখে করা হয় তাদেরকে আমরা সংরক্ষিত বন বা রিজার্ভ ফরেস্ট বলি। এটাও কিন্তু ইনসিটু কনজারভেশনের মধ্যে পড়ছে। তারপর দেখো ডি হচ্ছে অভয়ারণ্য। অভয়ারণ্য হচ্ছে ইনসিটু, অর্থাৎ এই 3টে জায়গায় তাদের নিজস্ব পরিবেশে রেখে সংরক্ষণ করা হয়। একমাত্র দেখো অপশন সি বলেছে বীজ ব্যাংক বা যাকে আমরা সিড ব্যাংক বলি। তাহলে ব্যাংক মানে কি যেখানে আমরা টাকা পয়সা রাখি, তাহলে এখানেও কি হচ্ছে ওই সিড ব্যাংক মানে হচ্ছে বীজগুলোকে আমরা যেখানে সংরক্ষণ করে রাখি। অর্থাৎ যে সমস্ত উন্নত বা বিলুপ্ত প্রায় উদ্ভিদ রয়েছে তাদের বীজগুলোকে আমরা সংরক্ষণ করে একটা জায়গায় রাখি, ওই জন্য ওটাকে সিড ব্যাংক বলা হচ্ছে। তাহলে এটা কি হচ্ছে ওয়ান টাইপ অফ এক্স সিটু কনজারভেশন। যেমন আমরা ক্রায়ো প্রিজার্ভেশন বলেছিলাম, তাহলে ক্রায়ো প্রিজার্ভেশনটাও এখান থেকে আমরা দেখে নিব। দেখো ক্রায়ো কি বললাম প্রিজার্ভেশন বা কি বলছে প্রিজার্ভেশন। তাহলে ক্রায়ো প্রিজার্ভেশনের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, দেখো সেক্ষেত্রে কি হচ্ছে মাইক্রো অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রো প্রোপাগেশন আমরা দেখেছিলাম। সেখান থেকে কি হচ্ছে ক্রায়ো প্রিজার্ভেশন, অর্থাৎ বিভিন্ন ধরনের কি হচ্ছে উদ্ভিদ, বীজ, কলা, টিস্যু, এমনকি জার্মগুলোকে আমরা সংরক্ষণ করে রাখতে পারি। তাহলে সেগুলোকে মানুষ কি হচ্ছে তার নিজের প্রয়োজনে কৃত্রিম ভাবে যখন রাখছে, তাহলে এই ক্রায়ো প্রিজার্ভেশনও কিন্তু এক ধরনের এক্স সিটু কনজারভেশনের এক্সাম্পল। ওকে, তাহলে নেক্সট দেখো আমরা চলে যাই পরবর্তী কোশ্চেন। দেখো আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো আমরা একটা কোশ্চেন যখন নিলাম ওই একটা কোশ্চেন থেকে যত ধরনের কোশ্চেন গুলো, অর্থাৎ এই সংরক্ষণ বা প্রিজার্ভেশন থেকে যা যা আছে আমরা কিন্তু সবগুলো কিন্তু মোটামুটি দেখে নিলাম। ওকে, নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই। দেখো কি বলেছে, বলেছে দেখো দুটি হেটেরোজাইগাস অপত্যের সঙ্গে হোমোজাইগাস প্রচ্ছন্ন জনিত্রীর সংকরণ ঘটানো হলো। তাহলে সেই ঘটনাকে আমরা কি বলি। তো
তাহলে দেখো ফার্স্ট আমাকে দেখে নিতে হবে যে এখানে বলেছে একটা হেটারোজাইগাস বলেছে। তাহলে হেটারোজাইগাস কি জিনিস দেখে নি। ধরো না এখানে আমরা লিখলাম একটা ক্যাপিটাল টি একটা স্মল টি লিখলাম। দেখো লম্বা বৈশিষ্ট্যের জন্য আমরা টি বৈশিষ্ট্যকে ইন্ডিকেট করি। তাহলে আমরা জানি ক্যাপিটাল টি মানে লম্বা আর হচ্ছে স্মল টি মানে হচ্ছে বেটে। তাহলে এখানে মূল কি না তার উচ্চতা বা বৈশিষ্ট্যকে নির্ধারণ করছে। তাহলে হেটারোজাইগাস মানে কি বলছে, দেখো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য অর্থাৎ লম্বা বৈশিষ্ট্যের জন্য যখন দুটি আলাদা অর্থাৎ একই ধর্মী অ্যালিল না থেকে দুটো আলাদা, দেখো এটা একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, অর্থাৎ দুটো বিপরীত ধর্মী যখন অ্যালিল থাকে তখন তাকে আমরা কি বলছি, হেটারোজাইগাস বলছি। অর্থাৎ একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য যখন বিপরীত ধর্মী অর্থাৎ সমধর্মী না থেকে একই ধরনের না থেকে যখন দুটো আলাদা ধরনের থাকে তখন তাকে আমরা বলছি হেটারোজাইগাস। আর হোমোজাইগাস কাকে বলবো, না যখন দুটো একই প্রকৃতির অ্যালিল থাকবে, দুটো ক্যাপিটাল টি দেখো দুটো সম প্রকৃতির অ্যালিল রয়েছে। আবার যদি আমরা বলি দুটো স্মল টি, তাহলে এই দুটো স্মল টি এরাও দুটো একই প্রকৃতির অ্যালিল রয়েছে, তাহলে এগুলো হচ্ছে হোমোজাইগাস। আর একটা ক্যাপিটাল একটা স্মল হচ্ছে হেটারোজাইগাস। ওকে, তাহলে এইটুকু আমরা বুঝলাম যে হোমোজাইগাস আর হেটারোজাইগাস কি। এবার এখানে কি বলেছে, না এখানে বলেছে একটা হেটারোজাইগাস অপত্যের সঙ্গে অর্থাৎ একটা ক্যাপিটাল টি একটা স্মল টি জীবের সঙ্গে কি বলছে, হোমোজাইগাস প্রচ্ছন্ন জনিত্রীর। তাহলে হোমোজাইগাস প্রচ্ছন্ন বলেছে অর্থাৎ স্মল টি দুটো হবে। এই দুটো জীবের মধ্যে যদি আমরা সংকরায়ন ঘটাই তাহলে সেই ঘটনাকে আমরা কি বলি, দেখো এখানে বলেছে ব্যাক ক্রস, টেস্ট ক্রস, রেসিপ্রোকাল ক্রস আর হচ্ছে এপিস্ট্যাসিস। তাহলে এই তিনটে টার্ম বলেছে। এবার দেখো আমরা এখানে দেখে নিই তিনটে টার্ম গুলো কি কি বলেছে একটু দেখে নিই। ফার্স্ট দেখো ডি অপশন বলছে এপিস্ট্যাটিস বলেছে। তাহলে এপিস্ট্যাটিসটা কি আমরা একটু দেখবো। দেখো এপিস্ট্যাটিসকে আমরা আরো বলতে পারি মডিফায়ার জিন, অর্থাৎ কোনো একটা জিন থাকলো সেইটাকে আমরা কি হচ্ছে মডিফাই করে নিচ্ছি, মানে তার মধ্যে আরো কিছু চেঞ্জ করে তাকে আমরা উন্নত করে নিচ্ছি। যেমন যদি বলি একটা জিন মিউটেশন অর্থাৎ তার পরিবর্তনের মধ্যে কোনো একটা পরিবর্তন হয়ে মিউটেশনের প্রভাবে যখন এক বা একাধিক জিনকে কি হচ্ছে মিউটেশনের উপস্থিতি বা অনুপস্থিতির উপর নির্ভর করে তখন তাকে আমরা কি বলবো, এপিস্ট্যাটিস বলবি, তা একে মডিফাইড জিন আমরা বলতে পারি। আরেকটা দেখো সি বলেছে রেসিপ্রোকাল ক্রস। রেসিপ্রোকাল ক্রস মানে কি হচ্ছে, একটা উভয়লিঙ্গ ফুল, মানে একটা উভয়লিঙ্গ ফুল হয়েছে তাকে পুংস্তবক রয়েছে স্ত্রীস্তবক রয়েছে। একবার আমরা কি করব, পুংস্তবক কেটে তাকে স্ত্রী ফুলে পরিণত করব, আবার কখনো তাকে স্ত্রীস্তবক কেটে কি হবে পুং ফুলে পরিণত করব। অর্থাৎ একই ফুলে যখন একবার পুংস্তবক এবং স্ত্রীস্তবক কেটে অর্থাৎ একলিঙ্গ ফুলে পরিণত করছি তখন তাকে আমরা কি বলছি, রেসিপ্রোকাল ক্রস বলছি। এরপর দেখো বলেছে টেস্ট ক্রস আর হচ্ছে ব্যাক ক্রস। এবার টেস্ট ক্রস ব্যাক ক্রস কি আমরা একটু দেখে নিব। দেখো টেস্ট ক্রস ব্যাক ক্রসের ক্ষেত্রে আমরা কি দেখব, যখন আমরা জানবো কি হচ্ছে F1 জনু, তাহলে মেন্ডেলের এক সংখ্যা জনু পরীক্ষা F1 জনু আমরা জানি যে এই ক্যাপিটাল টি স্মল টি উৎপন্ন হয়। তাহলে F1 জনুতে উৎপন্ন জীব যখন কি করবে অপত্য জনু, অর্থাৎ এইটাকে যদি আমরা একটা চেকার বোর্ডের সাহায্যে দেখি যে মেন্ডেলের এক সংখ্যা জনের পরীক্ষা আমরা কি দেখছিলাম, না দুটো ক্যাপিটাল টি ছিল একটা দুটো স্মল টি ছিল, এর মধ্যে আমরা কি করলাম গ্যামেট উৎপন্ন করেছিলাম, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি পেয়েছিলাম। তাহলে একে যখন করলাম তাহলে আমরা কি বললাম, একটা ক্যাপিটাল টি স্মল টি অর্থাৎ সংকর লম্বা পেয়েছি। তাহলে এই যে F1 জনুতে আমরা পেয়েছি অর্থাৎ এই যে F1 জনুতে পেয়েছি F1 জনু অর্থাৎ প্রথম উৎপন্ন অপত্য জনুর সঙ্গে যদি আমরা জনিত্রী জনু অর্থাৎ এইটাকে আমরা পি জনু বা জনিত্রী জনু বলি, পি জনুর যে কোনো একটার সঙ্গে অর্থাৎ এটাকে যদি আমরা কি করব, যদি আমরা কালারটা চেঞ্জ করে দেখি অর্থাৎ কি করব না এটাকে যদি আমরা এক সেকেন্ড, এটাকে যদি আমরা বলছিলাম যে ক্যাপিটাল টি আর স্মল টি হয়েছে, এইটাকে আমরা যদি অপত্য জনু অর্থাৎ যদি দুটো ক্যাপিটাল টির সঙ্গে অথবা যদি আমরা কি বললাম দুটো স্মল টির সঙ্গে আমি সংকরণ ঘটাই তখন তাকে আমরা বলতে পারবো ব্যাক ক্রস বলতে পারবো। কি বলবো তাহলে তখন তাকে আমরা ব্যাক ক্রস বলবো। আর এক্ষেত্রে আমরা কি বলবো, না এক্ষেত্রে আমরা বলবো কি হচ্ছে তারপরে ব্যাক ক্রস। আর টেস্ট ক্রস কাকে বলবো, যদি প্রথম অপত্য জনু অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টির সঙ্গে শুধুমাত্র যদি আমরা হোমোজাইগাস প্রচ্ছন্ন জীবের সংকরণ ঘটাই তখন তাকে আমরা কি বলবো, ব্যাক ক্রস বলবো। তাহলে এখানে দেখা বলেছে হেটেরোজাইগাস জীবের সঙ্গে হোমোজাইগাস প্রচ্ছন্ন জীব, তাহলে শুধুমাত্র হোমোজাইগাস প্রচ্ছন্ন জীবের যখনই বলেছে তখন আমার অ্যান্সার কি হবে, টেস্ট ক্রস হবে। অর্থাৎ টেস্ট ক্রস আমরা কাকে বলবো, না F1 জনুর সঙ্গে যখন আমরা শুধুমাত্র হোমোজাইগাস প্রচ্ছন্ন জীবের সংক্রায়ন ঘটাবো তখন তাকে টেস্ট ক্রস, আর যে কোনো জনিত্রী জীবের সঙ্গে ঘটালে তখন তাকে আমরা ব্যাক ক্রস বলবো।
আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে এবং দেখো আমরা প্রত্যেকটা কোশ্চেন থেকে ওই রিলেটেড যা যা কোশ্চেন গুলো আছে সমস্ত কিছু কিন্তু আমরা একটা কোশ্চেনের মধ্যে আলোচনা করছি। দেখো তোমরা এইভাবে কিন্তু এমসিকিউ গুলো করবে, কারণ দিলে কি হবে, একটা কোশ্চেন করতে গেলে তোমার ওই টপিকের যত রিলেটেড কোশ্চেন গুলো আছে তোমার সবগুলো কিন্তু তোমার আয়ত্তের মধ্যে চলে আসবে। ওকে, নেক্সট দেখো এবার তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো 3 নম্বর কোশ্চেন কি বলছে না, ক্রোমোজোমের কোন অংশে নিউক্লিওলাস সংযুক্ত থাকে। তাহলে ক্রোমোজোম বলেছে, ক্রোমোজোমের কোন অংশে কি বলেছে, নিউক্লিওলাস সংযুক্ত থাকে। দেখো এখানে 4টা অপশন দেখো, এক বলেছে ক্রোমোমিয়ার। তাহলে ক্রোমোমিয়ার কি আমরা দেখে নিই। তাহলে ক্রোমোমিয়ার যদি আমি ধরে নাও এটা একটা ক্রোমোজোম যদি আমরা আঁকি, তাহলে একটা ক্রোমোজোমের কি হচ্ছে, ভেতরে কি হচ্ছে, এরকম বিভিন্ন ডিএনএ গুলো পেঁচানো থাকছে, বা এর যে বাহু হচ্ছে একে আমরা ক্রোমাটিড বলছি। এই ক্রোমোজোমের ক্রোমাটিড গুলোর মধ্যে কিছু কিছু জায়গায় দেখবে রাসায়নিক পদার্থের ঘনত্ব একটু বেশি হয়ে যায়। রাসায়নিক পদার্থের ঘনত্ব বেশি হয়ে যাওয়ার জন্য সেই সব অঞ্চলগুলো এরকম পুঁতির দানার মতো হয়ে যায়। অর্থাৎ ক্রোমোজোমের ক্রোমাটিডের মধ্যে কি হচ্ছে না, কিছু কিছু জায়গায় রাসায়নিক ঘনত্ব বেশি হওয়ার জন্য সেই সব জায়গায় কি হচ্ছে, পুঁতির দানার মতো অংশ দেখা যায়, যেটাকে আমরা ক্রোমোমিয়ার বলছি। ওকে, নেক্সট দেখো টেলোমিয়ার। টেলোমিয়ার মানে আমরা জানি ক্রোমোজোমের একেবারে শেষ প্রান্তকে আমরা কি বলছি, টেলোমিয়ার। অর্থাৎ ক্রোমোজোমের দুই শেষ প্রান্তকে আমরা কি বলছি, টেলোমিয়ার বলছি। আর একটা হচ্ছে প্রাথমিক খাঁজ আর গৌণ খাঁজ। তাহলে এই যে ক্রোমোজোম আমরা দেখলাম, যেটা আমরা ক্রোমোজোমটা দেখলাম, সেই ক্রোমোজোমের ক্ষেত্রে যদি আমরা বলি, অর্থাৎ ক্রোমোজোমের যে একটা মুখ্য খাঁজ থাকে, একটা গৌণ খাঁজ থাকে। দেখো এইটা যদি ক্রোমোজোম বলি, ক্রোমোজোমের একেবারে কেন্দ্রে যেটা থাকে সেটাকে আমরা কি বলবো, মুখ্য খাঁজ বা প্রাথমিক খাঁজ, বা যেটাকে আমরা সেন্ট্রোমিয়ার বলছি। আর মুখ্য খাঁজ ছাড়া যে খাঁজটা থাকে যে কোনো, সেটাকে আমরা কি বলছি, গৌণ খাঁজ বলছি। তাহলে এখানে এই গৌণ খাঁজ অঞ্চলে কি হচ্ছে, নিউক্লিওলাস পুনর্গঠনে সাহায্য করে। ওই অঞ্চলটাকে আমরা কি বলছি, এনওআর। এই নামটা অনেক সময় পড়ে। এনওআর কি না, নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন। অর্থাৎ এই এনওআর অঞ্চলে কি হচ্ছে, তোমার নিউক্লিওলাস পুনর্গঠন হয়। তাহলে নিউক্লিয়াস পুনর্গঠনটা কোথায় হয়, তাহলে আমরা অ্যান্সার বলতে পারি না, গৌণ খাঁজ। অর্থাৎ ক্রোমোজোমের গৌণ খাঁজ যেখানে নিউক্লিয়াস পুনর্গঠনে সাহায্য করে, অর্থাৎ এনওআর অঞ্চলে, নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন অঞ্চলে কি হচ্ছে, গৌণ খাঁজ বা নিউক্লিয়াস সংযুক্ত থাকে। ওকে, নেক্সট দেখো আমরা পরবর্তী কোশ্চেন তাহলে যাই। এরপরে কোশ্চেনটা কি আছে আমরা দেখে নিই। দেখো কি বলেছে, মানুষের এবিও ব্লাড গ্রুপ এর আবিষ্কারক কে। তাহলে মানুষের এবিও ব্লাড গ্রুপের আবিষ্কারক কে বলেছে। তাহলে এবিও ব্লাড গ্রুপ দেখবে 1901 অর্থাৎ 1901 খ্রিস্টাব্দে বিজ্ঞানী কে হচ্ছে না, কার্ল ল্যান্ডস্টাইনার। দেখো অপশন সি, না সরি অপশন বি, বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনার। তিনি কি করেছিলেন 1901 খ্রিস্টাব্দে, তিনি অ্যাগ্লুটিনোজেন আর অ্যাগ্লুটিনিন, অর্থাৎ আমাদের রক্তের মধ্যে যে আরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকা এবং রক্তরসের উপর ভিত্তি করে, তাদের মধ্যে কি হচ্ছে, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপর ভিত্তি করে তিনি ব্লাড গ্রুপ অর্থাৎ এবিও ব্লাড গ্রুপের আবিষ্কার করেছিলেন। তাহলে এখান থেকে আমরা কি বললাম, 1901 খ্রিস্টাব্দে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনার। কার উপর ভিত্তি করে না, অ্যাগ্লুটিনোজেন অর্থাৎ অ্যান্টিজেন আর অ্যাগ্লুটিনিন অর্থাৎ অ্যান্টিবডির উপর নির্ভর করে তিনি কি করেছিলেন, এবিও ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিলেন। এখান থেকে আরেকটা কোশ্চেন পড়ে, আরএইচ ফ্যাক্টর কত সালে করেছিল না, এর ঠিক দেখবে 1940, এর থেকে 39 থেকে 40 বছর পরে কি করেছিল বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনার এবং তার সহকর্মী ছিলেন, তারা দুজন মিলে কি করেছিলেন না, এই আরএইচ ফ্যাক্টর আবিষ্কার করেছিলেন। আরএইচ ফ্যাক্টর কি না, যেসব ব্লাড গ্রুপে কি হচ্ছে, আমরা দেখবো আরএইচ ফ্যাক্টর হচ্ছে রেসাস নামক বানরের দেহে তিনি প্রথম লক্ষ্য করেছিলেন। অর্থাৎ যার ক্ষেত্রে কি হচ্ছে, এটা পজিটিভ থাকবে তাকে আমরা আরএইচ প্লাস, আর যার ক্ষেত্রে থাকবে না সেটাকে আমরা কি বলবো, আরএইচ নেগেটিভ বলা হবে। অর্থাৎ এটাকেই বলা হচ্ছে আরএইচ ফ্যাক্টর। যেমন আমরা যদি ব্লাড গ্রুপ বলি ও, তাহলে ও যদি পজিটিভ মিনস হচ্ছে আরএইচ ফ্যাক্টর প্লাস, ও নেগেটিভ থাকলে আরএইচ ফ্যাক্টর মাইনাস থাকছে। অর্থাৎ এগুলো কার উপর নির্ভর করছে না, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপস্থিতির উপর, যাকে আমরা কি বলছি, অ্যাগ্লুটিনোজেন আর অ্যাগ্লুটিনিন বলছি। ওকে, তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে বা তোমাদের বুঝতে অসুবিধা থাকছে কিনা তোমরা একটু কমেন্টে জানাবে, ঠিক আছে। নেক্সট আমরা দেখি, তার পরের কোশ্চেনে চলে যাই আমরা। দেখো পরের কোশ্চেনটা কি বলেছে, দেখো পাখির ডানা ও পতঙ্গের ডানা হলো কি ধরনের একটা অঙ্গ। দেখো পাখির ডানা বলেছে আর হচ্ছে পতঙ্গের ডানা বলেছে। তাহলে দেখো আমরা জানি এখানে দেখো সমসংখ্য সমবৃত্তীয় লুপ্তপ্রায়, আর একটা হচ্ছে জাতিজনিত গঠন। আচ্ছা জাতিজনিত গঠন বলতে এখানে ভ্রূণ তত্ত্বের কথা বলেছে। দেখবে আমরা অভিব্যক্তি বা অভিযোজনের ক্ষেত্রে ভ্রূণ তত্ত্ব পড়েছি। অর্থাৎ আমরা দেখছি যে
ভ্রূণ অবস্থায় সমস্ত জীব, সে মাছ, উভচর, সরীসৃপ যাই হোক, সমস্ত জীবের ভ্রূণ একই থাকে। ধীরে ধীরে যারা যখন বড় হয় তখন তাদের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তনগুলো আসে। ওকে, তাহলে এটা জাতিজনী বা ভ্রূণতত্ত্বকে প্রমাণ করছে। ভ্রূণতত্ত্ব কে করেছিলেন? না বিজ্ঞানী ভন ভিয়ার। এটা অনেক সময় আসে, মনে রাখবে, বিজ্ঞানী ভন ভিয়ার ভ্রূণতত্ত্ব বা জাতিজনিত তত্ত্ব সম্পর্কে তিনি বলেছিলেন। নেক্সট দেখা বলছে লুপ্তপ্রায় গঠন। লুপ্তপ্রায় বলতে এখানে কোনটাকে বলছে? না নিষ্ক্রিয় অঙ্গ বলেছে। নিষ্ক্রিয় অঙ্গ আমরা পড়েছি যে কোনো অঙ্গ যদি দীর্ঘদিন যদি ব্যবহার না করা হয় তাহলে সেই অঙ্গটা ধীরে ধীরে কি হচ্ছে, তার কার্যক্ষমতা হারিয়ে নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গে পরিণত হবে। অর্থাৎ এখানে কি হচ্ছে, লুপ্তপ্রায় বা নিষ্ক্রিয় অঙ্গ বলেছে, অর্থাৎ অতীতে কোনো সময় সক্রিয় ছিল, বর্তমানে কাজ না করার জন্য সেটা কি হচ্ছে, নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। যেমন আমরা বলেছি মানুষের ক্ষেত্রে কি হচ্ছে, যেমন অনেকে বলে ল্যাজ ছিল, বানরের মতো সক্রিয় ল্যাজ ছিল, সেটা বর্তমানে নিষ্ক্রিয় অঙ্গ ককসিসে রূপান্তরিত হয়েছে। তো এটা একটা আমরা বললাম। দেখো তারপরে বলেছে সমসংস্থ আর হচ্ছে সমবৃত্তীয়, দুটো জিনিস বলেছে। তাহলে সমসংস্থ প্রথমে কি আমরা দেখে নিই। সমসংস্থ দেখো বলেছে যদি কোনো একটা দুটো অঙ্গ থাকবে তাদের উৎপত্তি একই হবে। অর্থাৎ এক সেকেন্ড আমি এটা ক্লিয়ার করে দিই। তাহলে ওদের কি বলেছে, না উৎপত্তি একই হবে। অর্থাৎ সমসংস্থ বললে কি বলছে, না উৎপত্তি একই, কাজ আলাদা। তাহলে উৎপত্তি কি হবে, একই হবে, কিন্তু কাজ আলাদা হবে, তাদেরকে আমরা কি বলবো, সমসংস্থ অঙ্গ বলো। অর্থাৎ তারা যেখান থেকে উৎপন্ন হবে একই, কিন্তু কাজ আলাদা করবে। যেমন যদি আমরা বলি মটর গাছের আকর্ষ আর হচ্ছে যদি বলি ফণিমনসার পত্রকণ্টক, দুজন কি হচ্ছে, উৎপত্তি একই রকম, তাদের গঠনগুলো একই রকম, কিন্তু মটর গাছের আকর্ষ কি করছে, কোনো অবলম্বনকে জড়িয়ে উপরে উঠতে সাহায্য করছে, আর ফণিমনসার পত্রকণ্টক গুলো কি হচ্ছে, আত্মরক্ষা করতে সাহায্য করে। তাহলে এইভাবে তাহলে সমসংস্থ হলো। আর একটা কি রয়েছে, না সমবৃত্তীয়। সমবৃত্তীয়র ক্ষেত্রে তাহলে এই সমসংস্থ ঠিক অপোজিট হবে। কি হবে, না সমবৃত্তীয়র ক্ষেত্রে কি হবে, না তাদের ক্ষেত্রে উৎপত্তি বা গঠন কি হবে, আলাদা হবে, কিন্তু কাজ কি হবে, একই হবে। তাহলে সমবৃত্তীয়র ক্ষেত্রে আমরা কি বললাম, না কাজ তাদের ক্ষেত্রে আলাদা, কিন্তু উৎপত্তি বা গঠনগুলো আলাদা, কিন্তু কাজ একই হবে। সমবৃত্তীয়র ক্ষেত্রে কি হবে, কাজটা কি হবে, একই হবে। অর্থাৎ দেখো পাখির ডানা এবং পতঙ্গের ডানা বলি, পাখির ডানাও কি হচ্ছে, উঠতে সাহায্য করছে, পতঙ্গের ডানাও উঠতে সাহায্য করে, অর্থাৎ কাজ একই, কিন্তু তাদের গঠন যদি আমরা দেখি, গঠনটা কি হবে তাদের ক্ষেত্রে আলাদা হচ্ছে। আর সমসংস্থর ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, গঠন একই হচ্ছে, কাজ আলাদা হচ্ছিল। তাহলে এটা কি হবে, না সমবৃত্তীয় অঙ্গ হবে বা সমবৃত্তীয় গঠন হবে। আর দেখবে এখান থেকে এক ধরনের কোশ্চেন আসছে অনেক সময়, এই সমবৃত্তীয় অঙ্গ কি করছে, না অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। সমবৃত্তীয় অঙ্গ কি করছে, না অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। আর সমসংস্থ কি করে, না অপসারী বিবর্তনকে নির্দেশ করে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে সমসংস্থ, সমবৃত্তীয় এবং কি করলাম, না লুপ্তপ্রায় বা নিষ্ক্রিয় অঙ্গ সম্পর্কে একটু দেখে নিলাম। ওকে, এরপর দেখো আমরা নেক্সট চলে যাই, কি রয়েছে দেখি, না নিম্নলিখিত কি বলেছে, ডিএনএ এর মধ্যে গুয়ানিনের পরিপূরক ক্ষার কোনটি। তাহলে দেখো ডিএনএ বলেছে, ডিএনএ এর মধ্যে গুয়ানিনের পরিপূরক ক্ষার কোনটা। তাহলে আমাকে এটা দেখতে হলে আমাকে ফার্স্ট একটা জিনিস দেখতে হবে, যে কি হচ্ছে ডিএনএ বা আরএনএ যেটা আমরা বলি, এগুলো কি না নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের দুটো ভাগ, ডিএনএ এবং আরএনএ। এবার ডিএনএ এর ক্ষেত্রে দেখবে দুটো থাকে, কি কি, না একটা থাকে পিউরিন থাকে, আর একটা কি থাকে, পিরিমিডিন থাকে। একটা কি থাকে, পিউরিন, আর একটা হচ্ছে পিরিমিডিন। এই দুটো উপাদান থাকে। তাহলে কি বললাম, ক্ষারমূলক উপাদান পিউরিন আর হচ্ছে পিরিমিডিন। এই পিউরিনটা কি হচ্ছে তোমার অ্যাডিনিন আর গুয়ানিন মিলে হচ্ছে, আর এই পিরিমিডিনটা হচ্ছে থাইমিন আর হচ্ছে সাইটোসিন। অর্থাৎ ডিএনএ এর ক্ষেত্রে এই অ্যাডিনিনের সঙ্গে থাইমিন দ্বিবন্ধন, আর গুয়ানিনের সঙ্গে সাইটোসিন কি হচ্ছে, ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে। তাহলে এখানে দেখো ডিএনএ এর মধ্যে গুয়ানিনের পরিপূরক ক্ষার বলেছে। তাহলে গুয়ানিন হচ্ছে, দেখো এই গুয়ানিন এর পরিপূরক ক্ষারকে না সাইটোসিন। তাহলে অপশন সি হবে এর সঠিক অঞ্চল। অর্থাৎ ডিএনএ এর মধ্যে গুয়ানিনের পরিপূরক হচ্ছে সাইটোসিন থাকবে। এটা ডিএনএ এর ক্ষেত্রে। এবার যদি আমরা আরএনএ এর ক্ষেত্রে বলি, আরএনএ এর ক্ষেত্রে কিন্তু সেম একই রকম থাকবে। এই থাইমিনের পরিবর্তে কি হবে, সেক্ষেত্রে ইউরাসিল হয়ে যাবে। অর্থাৎ ডিএনএ তে থাইমিন থাকে, আর আরএনএ তে থাইমিনের পরিবর্তে কি হচ্ছে, ইউরাসিল থাকে। ওকে, নেক্সট দেখো এবার, তারপরে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। কি বলেছে দেখে নি, দেখো মিওসিস থেকে দিয়েছে, অর্থাৎ সেল ডিভিশন। মিওসিসের কোন দশায় সমসংস্থ ক্রোমোজোমগুলি
পৃথকীকৃত হয়। অর্থাৎ মিওসিসের কোন দশায় কি বলেছে, ক্রোমোজোমের পৃথকীকরণ হয়। তাহলে ক্রোমোজোমের পৃথকীকরণ যখন হয় তখন আমরা কোন দশায় দেখব না, এটা দেখো অ্যান্সারটা হচ্ছে তোমার অ্যানাফেজ 1। এবার দেখো এখানে এক সেকেন্ড, তাহলে এর অ্যান্সারটা কি হচ্ছে না অ্যানাফেজ 1, অর্থাৎ সি অপশনটা হবে। তাহলে কি বললাম, অপশনটা কি হচ্ছে, সি হচ্ছে। সেক্ষেত্রে কেন হচ্ছে দেখো, দেখো যদি আমরা বলি প্রফেজ দশা কি হচ্ছে, ফার্স্ট স্টেজ বা প্রথম দশা যদি আমরা বলি প্রফেজ দশা বলি। এই দশায় কি হয় না, প্রফেজ দশা দেখবে বিভিন্ন ধরনের গঠনগুলো দেখা যায়, যেমন ক্রসিং ওভার আমরা বলেছিলাম, বা কায়েজমা ক্রসিং ওভার বলতে পারি, বা কায়েজমা ফরমেশন, অর্থাৎ বাইভ্যালেন্ট ফরমেশন, এগুলো প্রত্যেকটা কিন্তু প্রথম দশায় প্রফেজ দশায়। এক্ষেত্রে কুণ্ডলীকরণ গুলো খুলে যাচ্ছিল। তারপরে কি হচ্ছে মেটাফেজ দশায় কি হবে না, মেটাফেজ প্লেট গুলো গঠন হয়েছিল, অর্থাৎ তোমার ক্রোমোজোম গুলো একটা নির্দিষ্ট সারিতে অবস্থান করছিল। আর অ্যানাফেজ দশায় কি হচ্ছে না, অ্যানাফেজ দশায় কি হবে না, ক্রোমোজোম গুলো কি হচ্ছে দুই বিপরীত মেরুর দিকে চলতে শুরু করেছিল। অর্থাৎ ক্রোমোজোম গুলো পৃথকীকরণ কোন দশায় হচ্ছে, অ্যানাফেজ 1 এর মধ্যে হচ্ছে। আবার যদি দেখো এখানে অ্যানাফেজ 1 আর 2 দুটো জিনিস বলেছে। এবার দেখবে আমরা মিওসিস যে সেল ডিভিশন আমরা দেখেছিলাম, মিওসিস সেল ডিভিশনের ক্ষেত্রে দুটো হয়ে থাকে, অর্থাৎ তোমার মিওসিস 1 এবং মিওসিস 2। মিওসিস 1 এর ক্ষেত্রে আমরা বলতে পারি, যদি আমরা একে বলি মিওসিস 1 এর ক্ষেত্রে কি হয় না, এটাকে আমরা বলছি রিডাকশন মানে হ্রাস বিভাজন, এক্ষেত্রে হ্রাস বিভাজন হয়। আর মিওসিস 2 এর ক্ষেত্রে আমরা কি জানি না, সেক্ষেত্রে হচ্ছে তোমার সমবিভাজন বলতে পারি। তাহলে এটাকে হ্রাস বিভাজন, আর মিওসিস 2টাকে আমরা সমবিভাজন বলি। তাহলে এখান থেকেও কোশ্চেন গুলো আসে, একটু এইখান থেকে বিভিন্ন কোশ্চেন গুলো তোমরা দেখে নিবে। ওকে, নেক্সট দেখো পরবর্তী কি হচ্ছে, আজকে দেখো এই কটা করেছি। তাহলে আমরা যে কটা কোশ্চেন করলাম দেখো, সেখান থেকে টোটাল ডিটেলসে, অর্থাৎ আমরা একটা কোশ্চেন করলে সেখান থেকে ওই অধ্যায় থেকে যা যা কোশ্চেন বা ওই রিলেটেড আছে সবগুলো কিন্তু আমরা দেখলাম। ঠিক আছে, তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের শেয়ার করবে। আর নতুন যদি থাকো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের আরো বিভিন্ন ভিডিওগুলো আমরা পরবর্তী চ্যানেলে নিয়ে আসবো।